নমস্কার, দুয়ারে রিপোর্টার নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আজকে আমরা নজর রাখবো বিষ্ণুপুরের দিকে। সামনেই লোকসভা নির্বাচন, আর ঠিক তার আগেই বিষ্ণুপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে। পার্টি অফিসে ঢুকতে বাধা দেওয়া হয় জেলা সম্পাদককে, তারপরেই তুমুল বিক্ষোভ। দেখুন সেই বিক্ষোভের ছবি। বিজুর বিজয় পরিবার জিন্দাবাদ, বিজুর বিজয় পরিবার জিন্দাবাদ, বিষ্ণুপুর বিজয় পরিবার জিন্দাবাদ। প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রতর কাছে যাব সরাসরি। দেবব্রত, আমরা গতকালও দেখেছিলাম যে গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশ্যে আসছে বিষ্ণুপুর থেকে। হাতে গোনার মাত্র কয়েকটা মাস লোকসভা নির্বাচন, তার আগে এভাবে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, একেবারে স্লোগান। এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণ ঠিক কি? একেবারে দেখো, লোকসভা নির্বাচন যতই কাছে আসছে ততই যেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কিছুতেই যেন রোধ করতে পারছে না নেতৃত্বরা। কারণ এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণ তোমাকে জানাবো। গত কয়েকদিন আগেই কিন্তু এই বিজেপি সম্পাদককে শোকজ করেছে জেলা নেতৃত্বের পক্ষ থেকে বিক্ষোভ দেখানোর জন্য। আজ যখন এই জেলা সম্পাদক পুনরায় দলীয় কার্যালয়ে আসে, কারণ যেমনটাই তিনি জানাচ্ছেন যে দলীয় একটি কর্মসূচি ছিল আজ দলীয় কার্যালয়ে, সেখানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সাংসদ সৌমিত্র খাঁ। ঠিক তখনই তিনি গেটে ঢুকতে গেলেই তিনি অভিযোগ করেন সাংসদের যে দেহরক্ষীরা রয়েছে তাকে ঢুকতে বাধা দেয়। তিনি বলেন যে সাংসদের এবং জেলা সভাপতির নেতৃত্বেই তাকে দলীয় কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি। এরপরেই বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক সেখানে আসে। গেটের সামনেই তারা তুমুল বিক্ষোভ দেখাতে থাকে, স্লোগান দিতে থাকে সাংসদের বিরুদ্ধে এবং সভাপতির বিরুদ্ধে। সব নিয়ে কিন্তু একেবারে লোকসভা নির্বাচন যতই কাছে আসছে ততই যেন বিজেপির অন্তর্দ্বন্দ্ব বাইরে চলে আসছে। প্রিয়াঙ্কা, বেশ, আমাকে এমপি সাহেবের যিনি ব্যক্তিগত ফোর্স হচ্ছে তারা আমাকে ঢুকতে দিল না। আমি জানতে চাইলাম কেন ঢুকতে দেওয়া হবে না। এটা তো এমপি সাহেবের ব্যক্তি কোনো প্রপার্টি নয় বা অফিসও নয়। আমার মনে হয় এমপির নির্দেশেই আমাকে আজকে পার্টি অফিসে ঢুকতে দেওয়া হলো না। আমাকে শোকজ করার কারণ ছিল দীর্ঘদিন ধরে যারা জনতা পার্টির ঝান্ডা কাঁধে বয়ে নিয়ে বেড়াচ্ছে, কেস খেয়েছে, মার খেয়েছে, বঞ্চিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অবহেলিত হয়েছে, তাদেরকে বাদ দিয়ে দিয়েছে। আমরা দেখলাম একদিকে বিষ্ণুপুরে বিজেপির গোষ্ঠীকন্দল প্রকাশ্যে, আর এবার তৃণমূল বনাম তৃণমূল, পুরসুরার কথা বলছি, সেখানে তৃণমূল বনাম তৃণমূল মহিলা কর্মাধ্যক্ষকে হেনস্থার অভিযোগ সহ সভাপতির। দেখুন, মহিলা কর্মাধ্যক্ষকে হেনস্থার সহ সভাপতির। তৃণমূল বনাম তৃণমূল, কি অভিযোগ জানবো। বাপন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বাপন, তৃণমূল বনাম তৃণমূলের ছবি পুরসুরার পঞ্চায়েত সমিতি থেকে সামনে উঠে আসছে, কিন্তু অভিযোগটা ঠিক কি? দেখো, গন্ডগোলের সূত্রপাত কিন্তু একেবারে টেন্ডার নিয়ে, আর সেই টেন্ডারকে নিয়েই কিন্তু গন্ডগোল ছড়িয়ে পড়ে পুরসুরা পঞ্চায়েত সমিতি এলাকায়। যেটা অভিযোগ ওঠে তার জেরেই কিন্তু পুরসুরা পঞ্চায়েত সমিতির সহসভাপতি খোকন মল্লিক, তার বিরুদ্ধে যেটা অভিযোগ ওঠে ওই পঞ্চায়েত সমিতিরই জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ, মহিলা কর্মাধ্যক্ষ শর্মিষ্ঠা ভুক্ত, তাকে কিন্তু হুমকি দেওয়া হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং হেনস্থা পর্যন্ত করা হয়। তার জেরেই কিন্তু ওই মহিলা কর্মাধ্যক্ষ তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তার পাশাপাশি তিনি ওই সভাপতির বিরুদ্ধেও কিন্তু থানায় অভিযোগ দায়ের করেছেন। তারপরেও যখন কোনো রকম সুরা বা কোনো ফল না হয় তখন কিন্তু বাধ্য হয়ে নিরাপত্তাহীনতার কারণেই কিন্তু তিনি ওই পদ থেকে কিন্তু পদত্যাগ করেছেন, এমনটাই তিনি জানাচ্ছেন। যেটা জানা গেছে যে এই যে পুরসুরা পঞ্চায়েত সমিতি, সেই পঞ্চায়েত সমিতি কিন্তু এই সহসভাপতি তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। এই কর্মাধ্যক্ষের অভিযোগ যে এই পঞ্চায়েত সমিতির যে টেন্ডার হবে সেই টেন্ডার কিন্তু এই সভাপতির হাত ধরেই হবে, তা না হলে কিন্তু যে বাধা হয়ে দাঁড়াবে তার বিরুদ্ধেই কিন্তু বিভিন্নভাবে তাকে হেনস্থা করা হচ্ছে হয়, এমনটাই অভিযোগ। আরো একটি প্রশ্ন সামনে উঠে আসছে, তিনি তো পদ থেকে পদত্যাগ করেছেন, কিন্তু রাজ্য নেতৃত্বকে কি জানিয়েছেন? দেখো, ওই কর্মাধ্যক্ষ তিনি কিন্তু জানিয়েছেন যে শুধু লিখিত থানায় অভিযোগ যেমন করেছেন তেমন কিন্তু দলের উচ্চ নেতৃত্ব তাদেরকেও জানিয়েছেন, কিন্তু তারপরেও কিন্তু তার কোনো রকম ফল হয়নি। উল্টে বঞ্চ তার স্বামীর দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করা হয়েছে। এমনকি তার পরিবারের যারা সদস্য তাদেরকেও মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এই পরিস্থিতির মধ্যে কিন্তু তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, তার জেরেই কিন্তু এই পদত্যাগ। নিরাপত্তার অভাবে ভুগছেন এবং রাজ্য নেতৃত্বকে জানিয়েও মেলেনি সুরাহা। আমি বিডিও অফিসে মিটিংয়ে গেছিলাম, ওখানে আমাকে হুমকি দেওয়া হয়।
তারপর আমার বাড়িতে এসে আমাকে হুমকি দেওয়া হয়, আমার দোকানে এসে দোকানে হুমকি দেওয়া হয়। এইভাবে হুমকি দিতে থাকলে কিভাবে কাজ করব? সেই জন্য আমি থানায় জানিয়েছিলাম, দলকে জানিয়েছি, তাতে করে দেখছি আমার তো কোনো স্টেপই নেয়নি। সেই জন্যই আমি এই পদ থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে অভিযোগ তিনি করেছেন সেই অভিযোগের ভিত্তিতে নিশ্চয়ই দল তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। শুরুতেই আপনাদেরকে বিষ্ণুপুর থেকে বিজেপির গোষ্ঠী কোন্দলের ছবি দেখিয়েছিলাম, আর এবার আবারও দেখাবো বিজেপিতে কোন্দল, তবে এই ছবি পাঁশকুড়া থেকে। সেখানে অফিসে কর্মীদের হাতেই হেনস্থা প্রধান। দেখুন সেই ছবি। সুজিত প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, ঠিক কি কারণে এই হেনস্থা এবং কার বিরুদ্ধে এই অভিযোগ? সুজিত, কি জানা যাচ্ছে? একেবারে দলের যারা পঞ্চায়েত সদস্য বা সদস্যা কর্মী তারাই কিন্তু চড়াও হলেন দলের অর্থাৎ বিজেপিরই প্রধানের বিরুদ্ধে। পাঁশকুড়ার মাইসোরা এই গ্রাম পঞ্চায়েতের ঘটনা, যেখানে ওয়াকিবহাল মহল সরাসরি প্রিয়াঙ্কা বলছেন কি না ভাগ বাটোয়ারা, পঞ্চায়েতের ভাগ বাটোয়ারা নিয়ে দলের যে একটা নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব সেটা কিন্তু এই অঞ্চলে দেখা যাচ্ছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে দেখা যাচ্ছে। এবং সেখানেই রীতিমতো দেখা গেল ধুন্ধুমার কাণ্ড। পঞ্চায়েত অফিসে ছিল সাধারণ সভায় না করে প্রধান তিনি বসে আছেন, তার দল অর্থাৎ বিজেপির মণ্ডল সভাপতির সঙ্গে বসে হাসি ঠাট্টা করছেন। এমন অভিযোগ কে করছে না বিজেপির পঞ্চায়েত সদস্য, বিজেপির কর্মীরা। তারা বলছেন যখন কিনা তারা এই বিষয়টি নিয়ে প্রতিবাদ করছেন, আসুন মিটিংয়ে আসুন, তখন কিনা একেবারে প্রধানের লোকজন বা দলের লোকজন তাদের উপর মারধর করেছে। আবার উল্টো অভিযোগও করছে বিজেপির নেতৃত্ব বা প্রধান বা উপপ্রধানরা। এই যে বিষয় সেটা কিন্তু একেবারে বেআবরু হয়ে গেল কোথায় না একেবারে পঞ্চায়েত অফিসে। যে পঞ্চায়েতের ক্ষমতায় বিজেপি, সেখানেই নিজেদের মধ্যে এই বলা যায় যে মারামারি, দ্বন্দ্ব, গন্ডগোল, হাতাহাতি সবটাই চললো। সুজিত, প্রধানকে তো হেনস্থা করা হয়েছে, কিন্তু তিনি কি কোনো প্রকার থানায় অভিযোগ জানিয়েছেন? দুপক্ষই থানায় অভিযোগ জানিয়েছেন। এটা একেবারে প্রিয়াঙ্কা নজিরবিহীন ঘটনা, যেখানে কিনা বিষয়টিকে কেউই হালকাভাবে নেননি। তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। তাল ঠুকছে তৃণমূল সুযোগ বুঝে, কারণ লোকসভা ভোট দোরগোড়ায়। সেখানে কিনা বিজেপির যদি গ্রাম পঞ্চায়েতে তাদের নেতাদের মধ্যে বিজেপির পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং পঞ্চায়েত সদস্যরা যদি এভাবে গণ্ডগোলে জড়িয়ে পড়েন, হাতাহাতিতে জড়িয়ে পড়েন, তাহলে তো তাদের মজার ব্যাপার। কিন্তু গোটা বিষয়টি কোথায় ঘটছে না পঞ্চায়েত অফিসে। বেশ, অর্থাৎ বিজেপির বিরুদ্ধেই বিজেপি থানায় অভিযোগ দায়ের। গোপাল সাহু তার দলবল, আমি ওই প্রতিবাদটা করেছিলাম। আর ওই ফোনে আর কি বলছিলাম যে বাইরে থেকে যে লোকগুলো এসেছে কেন এসছে, এগুলো মানে ফোনে রেকর্ডিং করবো বলে ফোনের ছবি যা ক্যামেরা করতে শুরু করছি, গোপাল সাহু ক্যামেরাটা আমার এর থেকে ছাড়িয়ে নিয়েছে। তারা তো ঠিকভাবে নিজেরাও বুঝতে পারেনি কি করছি আমরা এখন, কখন দলের হয়ে কাজ করছে, কখন দলের বিরুদ্ধে কাজ করতেছে। এ তো একদম ধিক্কারজনক ঘটনা ঘটাচ্ছে ওরা। আমরা প্রশাসনকে জানিয়েছি, লিখিত আকারে আমরা থানাতে একটা কমপ্লেন করে দিয়েছি। তারপরে ওইখানে আমরা থানার দ্বারস্থ হয়েছি, বাকিটা প্রশাসন দেখুক, এটা আমরা চাইবো ওনাদের কাছে। গতকাল আমরা পঞ্চায়েত অফিসে গেছিলাম, আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়ে একটু গণ্ডগোল হয়েছিল। সেটা আমি জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে জানিয়েছি, ওনারা বসে সমাধান করবেন। এটা দলের আভ্যন্তরীণ ব্যাপার, এই বিষয় নিয়ে আমি আর বেশি কিছু বলছি না। উপর মহলে যেহেতু জানাইছি, ওনারা বসে সিদ্ধান্ত করবেন। দুজন পঞ্চায়েত মেম্বারের স্বামী আর তার সঙ্গে আরও দুজন পঞ্চায়েত মেম্বার তার সাথে যুক্ত ছিল। পাঁশকুড়ায় তো আমরা দেখলাম বিজেপির বিরুদ্ধে বিজেপির অভিযোগ, তবে শালবনীতে বিজেপির কর্মীর দেহ উদ্ধার। মোহনপুরে একটি কালভার্টের নিচ থেকে দেহ উদ্ধার হয়। শালবনীতে বিজেপি কর্মীর দেহ উদ্ধার। শোভন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, শোভনের থেকে একটু জানবো। শোভন, বিজেপি কর্মীর দেহ উদ্ধার, পরিবারের তরফ থেকে কি জানা যাচ্ছে? রাজনৈতিক খুন নাকি ব্যক্তিগত আক্রোশের জেরাই খুন?
প্রিয়াঙ্কা, দেখো তোমাকে জানিয়ে রাখি যে পরিবারের তরফ থেকে কিন্তু এই যে ব্যক্তির যে দেহ উদ্ধার হয়েছে আজ শালবনী 10 নম্বর অঞ্চল কন্ডগড়ের মোহনপুর এলাকায় কালভাটের তলা থেকে এই দেহটি উদ্ধার হয় রক্তাক্ত অবস্থায়, এবং তারপরেই পরিবারের তরফ থেকে কিন্তু খুনের অভিযোগ করা হয়। যদিও পরিবার স্পষ্ট করে কিছু জানাননি যে কোনো রাজনৈতিক দল এর পেছনে জড়িত কিনা। তবে বিজেপির যে জেলা নেতৃত্ব রয়েছে, বিজেপি জেলা নেতৃত্ব তরফ থেকে সাফ জানানো হয় যে এটি রাজনৈতিক হত্যা এবং এর পেছনে তৃণমূলেরই হাত রয়েছে। কারণ হচ্ছে এই যে বিজেপি কর্মী গত বিধানসভা নির্বাচনের সময় প্রায় 1 মাস ঘরছাড়া ছিল এবং তারপরে বিভিন্ন ধরনের তার পরিবারের প্রতি হুমকি আসতে থাকে রাজনৈতিক দলের পক্ষ থেকে, এবং সেই কারণেই কিন্তু বিজেপির যে পক্ষ থেকে অভিযোগ করা হয় যে তাদের যে কর্মী, এই কর্মীকে মিঠুন খামরই নামে যে কর্মী, তাকে হত্যা করা হয়েছে। এবং যদিও এই ঘটনার পরেই কিন্তু পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং তদন্ত শুরু করেছে। অন্যদিকে কিন্তু জেলা যে তৃণমূল নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছেন। তারা স্পষ্ট জানিয়েছেন যে ওই যে মিঠুন খামরই নামে যে ব্যক্তি মারা গেছে তিনি আদৌ বিজেপি করতো কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে। এখন সামনে যেহেতু নির্বাচন রয়েছে, তাই বিজেপি এটাই তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্যই এই ধরনের অভিযোগ সারাচ্ছে। বেশ, পরিবারের অভিযোগ বাড়ি ফিরলেও প্রায় হুমকি দিত তৃণমূল, আর অন্যদিকে খুনের অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। বলছি মারা গেল বলতে কি, আমার তো মনে হচ্ছে দীর্ঘদিন পার্টির সঙ্গে আমি যুক্ত ছিলাম। কোন পার্টি? বিজেপির সঙ্গে। আপনার ছেলেও করতো? আমার ছেলেও কিছুদিন ঘর ছাড়া হয়ে গেছিল। আমার স্ত্রী রাজনীতি বিজেপি পঞ্চায়েতে আনছিল প্রথম বলে। আমার তো মনে হচ্ছে যে এটা মার্ডার করে দেওয়া হয়েছে। কারা করেছে বলতে কি, আমার তো সেটা দেখা নেই যে কে মিলিয়ে যে মার্ডার করে দিয়েছে। সন্দেহে যুক্ত যিনি, রাজনীতিভাবে খুন হয়েছে। মার্ডার করেই একে এখানে ফেলে রাখা হয়েছে। এইখানে পিছনে কোনো ভারী জিনিস দিয়ে ওর মাথার পিছনে মারা হয়েছে। আমাদের যেটা অভিযোগ, 2021 সালে বিধানসভায় হারের পর ওর বাড়ি সহ গোপালদার বাড়িতেও হামলা হয়েছিল। সেই জের থেকেও এই শত্রুতার বশতে, পলিটিক্যাল শত্রুতার বশতেও এই মার্ডার হয়ে থাকতে পারে, এটা আমাদের অভিযোগ। পলিটিক্যাল মার্ডার এবং তৃণমূল করতে পারে। দুর্ঘটনা ঘটতেই পারে, রাজনীতিভাবে নয়। নেশাপানি করতো তো, কীভাবে গেছে মানে কীভাবে পড়ছে আমি তো বুঝতে পারবো না, আমি বলতে পারবো না। তবে এটা রাজনীতিও নয়, সেটা আমি বলবো। অবশ্যই পুলিশ তদন্ত করবে, পুলিশ তার জন্য আছে, আইন আছে কিসের জন্য আমাদের। আপনাদের দল এক্ষেত্রে জড়িত না? না, আমাদের দল এভাবে কোনোভাবেই আমাদের দল জড়িত নেই। নদিয়ার বগুড়ার স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু রেশ কাটতে না কাটতেই যাদবপুরে ফের অস্বাভাবিক মৃত্যু, ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, মানসিক নির্যাতনের অভিযোগ পরিবারের। যাদবপুরে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু এবং মানসিক নির্যাতনের অভিযোগ পরিবারের। রকি প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, রকির থেকে একটু জানবো। রকি, পরিবারের তরফ থেকে কাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে? প্রিয়াঙ্কা, তোমাকে বলে রাখতে চাইবো, যাদবপুরের এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কিন্তু মানসিক এবং শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছে পরিবারের তরফ থেকে। মালবাজারের অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রেনেসা দাস, তিনি যাদবপুরে ইংলিশ বিভাগে 2য় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি 16 তারিখে যাদবপুর থেকে পরীক্ষা দিয়ে বাড়িতে আসেন এবং 18 তারিখে কিন্তু তিনি গলায় দড়ি দিয়ে নিজেই আত্মহত্যা করেন। এই ঘটনার পর কিন্তু পরিবার তরফ থেকে যাদবপুরেরই 2 ছাত্রের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করেছে মালবাজার থানায়, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু একটি লিখিত অভিযোগ করেছেন। তারা অভিযোগ করেছেন যে সেখানে সেই বিশেষ ক্ষমতা সম্পন্ন সেই ছাত্রীকে নানানভাবে অত্যাচার করা হতো, মানসিক এবং শারীরিক ভাবে অত্যাচার করা হতো, এমনকি তাকে মাদক খাইয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছিল বলে পরিবার সূত্রে কিন্তু জানা যায়। এবং তারা অভিযোগ করেছে, অভিযোগ দায়ের করেছে মালবাজার থানায়, এবং সেখানে অভিযোগ দায়েরের পরে কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না পুলিশ প্রশাসন, সহযোগিতা পাচ্ছে না, এমনটাও কিন্তু অভিযোগ করেছে। তারা দাবি জানিয়েছে যারা অভিযুক্ত, যারা দোষী, তারা যেন অতি শীঘ্রই চূড়ান্ত একটি শাস্তি পায়, দৃষ্টান্তমূলক শাস্তি পায়, যাতে এই ধরনের ঘটনা অন্য কোনো পরিবারের সাথে না ঘটে। প্রিয়াঙ্কা, বেশ, অর্থাৎ সিনিয়রের বিরুদ্ধে অভিযোগ পরিবারের, বিশেষভাবে সক্ষম ছাত্রের মৃত্যুতে অভিযোগ দায়ের পরিবারের তরফ থেকে। ঠিক কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। আমার পাশে দাঁড়িয়ে একটু যদি সহযোগিতা করতে পারেন, প্রশাসনিক লেভেলে একটু চাপ সৃষ্টি করুন, যাতে তারা এই ব্যাপারটা নিয়ে দ্রুত এগিয়ে যায়, আর যারা মূল অভিযুক্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক পদক্ষেপ নেয়। সবার তো আর সহ্যের একরকম ইসে থাকে না। আমার মেয়ে সহ্য করতে পারেনি, মানসিকভাবে ভেঙে পড়েছিল, তাই আজকে ওকে অকালে আমাদের হারাতে হলো। আমরা চাই এই 2 জন যে নাম অভিযুক্ত দেওয়া হয়েছে, সুরজ ঝা আর পাপ্পু সিং গান্ধী বলে যে ছেলেটি অভিযুক্ত আছে,
তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক। বেশ কিছুদিন আগেই জানিয়েছে এটা মোবাইল মারফতেই ওকে নানা রকম টর্চারিং করতো। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই তড়িঘড়ি বৈঠকে যাদবপুরের সহ উপাচার্য রেজিস্ট্রার, এবং তিনি বলছেন এই ঘটনার সাথে র্যাগিং এর কোনো যোগ নেই। এটা আমাদের কাছে খুবই দুঃখজনক মর্মান্তিক ঘটনা। এটা যেহেতু ইউনিভার্সিটি প্রেমিসেসের মধ্যে হয়নি, তার বাড়িতে জলপাইগুড়িতে হয়েছে, সেখানে আমরা আইনত কতটা কি করতে পারি না পারি দুশ্চিন্তার বিষয় যে আমাদের হাতে তো সে অর্থে কোনো ক্লু নেই। আমরা অভিযোগ পাচ্ছি, কালকে মিটিংয়ের মাধ্যমে আমরা যে ইনকোয়ারি কমিটি গঠন করব এবং সেই ইনকোয়ারি কমিটি রিপোর্ট আমরা জনসমক্ষে পরবর্তীকালে নিয়ে আসবো। স্বাস্থ্যের অসুবিধে হচ্ছিল, কিছু সমস্যা হচ্ছিল, সেই বিষয়গুলো যদি আমরা আগে জানতে পারতাম তাহলে আমরা কাউন্সিলিং এর ব্যবস্থা করা বা ইত্যাদি করতে পারতাম। এটা একটা ব্যক্তিগত সম্পর্কের দিক থেকেই ঘটনাটা ঘটেছে। অভিযুক্ত যে ছেলেটির কথা বলা হচ্ছে সেও আবার আমাদের কাছে মেল করে এবং চিঠি জমা দিয়ে গেছে যে মেয়েটির সঙ্গে তাদের পার্সোনাল সম্পর্ক ছিল। সেই ব্যক্তিগত পরিসরে বিশ্ববিদ্যালয় কতটা যেতে পারে এটাকে কখনোই র্যাগিং এর সঙ্গে আমরা যুক্ত করতেই পারি না। শনিবার নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে শিক্ষকদের বেধড়ক মার, আর তারপরে সেই আতঙ্কের রেশ কাটেনি। আমরা দেখেছিলাম গতকালই 700 জন পড়ুয়াদের মধ্যে শুধুমাত্র 70 জন পড়ুয়া স্কুলে উপস্থিত ছিলেন। সেই ঘটনায় শিক্ষক পিটিয়ে সেই ঘটনায় গ্রেফতার আরও 2 জন। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আরও 2 জন গ্রেফতার হয়েছে। শিক্ষক পিটিয়ে গ্রেফতার আরও 2 জন নরেন্দ্রপুর স্কুলে ঢুকে শিক্ষকদের মারের ঘটনায়। অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অর্পণের থেকে একটু জানবো সরাসরি। অর্পণ, এই 2 জন কারা, অর্থাৎ এফআইআর এ যে অভিযুক্তদের নাম রয়েছে এই 2 জন কি তারাই? দেখো, যারা অভিযোগে যে 4 জনের নাম রয়েছে তাদেরকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। আজকে নতুন করে সুফিয়ান এবং আরও একজন শোভন তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বনহুগলি নতুনহাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি যে ছবি ভাইরাল হয়েছিল সেই ছবিতে স্পষ্ট যারা সেদিন হামলা চালিয়েছিল সেই হামলাতে কারা কারা ছিল অধিকাংশ মানুষেরই ছবি সেখানে স্পষ্ট, এবং সেই ছবি দেখে চিহ্নিত করে আরও 2 জনকে আজকে দুপুরের পর তাদেরকে গ্রেপ্তার করে নরেন্দ্রপুর থানায় নিয়ে আসা হয় এবং রবিবার, গত শনিবারের পর রবিবার 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে পুলিশ গ্রেপ্তার করলো, কিন্তু এই ঘটনার যে এফআইআর নেম 4 জন, প্রধান শিক্ষক সহ তৃণমূল নেতা আরও 3 জন, মোট 4 জন, তাদেরকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। আজকে সকাল থেকে যেটা দেখা গিয়েছে, স্কুলের চত্বরে পুলিশের কড়া নজরদারি ছিল। সেই নজরদারির মধ্যে শিক্ষক শিক্ষিকা সেদিন যারা আক্রান্ত হয়েছিলেন তারা স্কুলে গিয়েছেন। পড়ুয়ার সংখ্যা গতকাল 70 জন ছিল, তার থেকে কিছুটা বেড়েছে এবং তাদেরকে এই স্কুল চলাকালীন বারুইপুর এসডিও এবং সোনারপুরের বিডিও স্কুলে যান এবং শিক্ষকদের সঙ্গে কথা বলেন। কয়েকদিন পরেই মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি তিনি খতিয়ে দেখেন এবং স্কুল চলাকালীন নিরাপত্তা এবং এই স্কুলের পঠন পাঠন ঠিকঠাকভাবে হোক সেটাই এখন প্রশাসনের তরফ থেকে চাইছেন এবং শিক্ষকদের সেই জন্য এগিয়ে আসার জন্য তিনিও আহ্বান জানিয়েছেন। বেশ, রেশন বন্টন দুর্নীতি মামলা, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, বিভিন্ন মামলায় ইডির তৎপরতা আমরা দেখেছি। তবে এবার জানেন তো বিয়ের বাজারেও ইডির দর। কেন বলছে? কারণ ইডি অফিসারের সঙ্গে বিয়ের প্রস্তুতি সারা, আর বিয়ের আগেই ধরা পড়ল ভুয়ো ইডি অফিসার। অর্থাৎ যাকে দেখছেন আপনারা, ইনি কিন্তু ইডি অফিসার নন, ইনি ভুয়ো ইডি অফিসার। অর্থাৎ ইডি অফিসারের পরিচয় দিয়ে একেবারে বিয়ের কথা পাকাপাকি করে ফেলে। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অনুপের কাছে যাব সরাসরি, একটু জানবো। তার আগে একবার ছবিটাও আপনাদেরকে দেখালাম যে কিভাবে ভুয়ো ইডি অফিসারকে হাত পা বেঁধে মারা হচ্ছে। অনুপ, কিভাবে পরিচয় প্রথম আর দ্বিতীয় জানবো যে তোমার থেকে, যে এই অফিসার যে ভুয়ো ইডি অফিসার প্রকাশ্যে কিভাবে এলো? তো 1 বছর আগে বিরাটির এক তরুণীর সঙ্গে সোনারপুরের বাসিন্দা মূলত প্রদীপ সাহার পরিচয় হয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয়।
সেই পরিচয়ের পরবর্তী ক্ষেত্রে যখন কথোপকথন হয় সেখানে কিন্তু উল্লেখ করে যে প্রদীপ শাহ তিনি একজন ইডি অফিসার, ইডিতে চাকরি করেন। এর পরবর্তী ক্ষেত্রে বাড়িতে কথাবার্তা এবং বিয়ের কার্ড পর্যন্ত ছাপানো হয়ে যায়, বিয়ের দিন কোন ঠিক হয়ে যায়। ইডি অফিসারের সঙ্গে তার বিয়ে হবে এমনটাই জানতো, কিন্তু এলাকার মানুষজন এবং কয়েকজন জানতে পারে যে ইডি অফিসে তিনি কিন্তু কাজ করেন না। এবং আজকে সেই সময় সেই যুবক অর্থাৎ প্রদীপ সাহাকে যখন ডেকে পাঠানো হয় এবং সে সমস্ত ডকুমেন্টস যখন দেখায়, ইডির আইডেন্টি কার্ড থেকে শুরু করে, কিন্তু পরিবারের পক্ষ থেকে সে ইডি যে চাকরি করে মানতে নারাজ, সেই কারণে সেখানেই তাকে কান ধরে উঠবোস করানো হয়। এবং সত্যি ঘটনা কি একেবারে জানার জন্য বিরাটি থেকে সরাসরি গাড়িতে করে ইডি দপ্তর সিজিও কমপ্লেক্স সেখানে নিয়ে আসা হয়। এবং ইডি আজকের সঙ্গে যখন কথা বলে তখন ইডি জানায় কিন্তু একেবারে তিনি ইডিতে কাজ করেন না, ভুয়ো একেবারে যে কার্ড আইডেন্টি কার্ড ব্যবহার করছে এবং নিজেকে ইডি অফিসার বলে পরিচয় দিচ্ছে। এরপরে সিজিও কমপ্লেক্সের সামনে অর্থাৎ ইডি অফিসের সামনেই কিন্তু বেধড়ক তাকে মারধর করা হয় এবং কার্যত হাত বেঁধে মারধর করা হয়। এই ছবি কিন্তু একেবারে কমপ্লেক্সের সামনে আজকে একেবারে টান টান নাটক। উনি বলেছে এখানকার ইডির দপ্তরে কাজ করি আমি, টাকা পয়সা নিয়েছে, আমার বোন আমার দিদিকে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম প্ররোচনা করেছে, বলেছে আমার ল্যাপটপ বিক্রি করে দিচ্ছি, আমার ব্লাড প্রেসার হাই, আমার সুগার হাই, কি বলে রেডে বেরোই আমরা, এসব বলে আমরা ল্যাপটপ বেচে দেবো। আমি কিছু করিনি, আমি কিছু করিনি, ওরা আমি কিছু করিনি, ওরা মামিরে আমাকে এনেছে। হ্যাঁ ইডি কার্ড ওরা ঝুলিয়ে দিয়েছে আমাকে। से घर बनाओ। আর এবার আপনাদের দেখাবো তোলাবাজি, নেতার তোলাবাজি, বিজেপি নেতার তোলাবাজি। কুলটির কথা বলছি, কুলটিতে বিজেপি নেতার তোলাবাজি। আর তোলা না পেয়ে কি করলেন? বাড়ি ভেঙে দিলেন। অভিযোগ উঠছে, দেখুন সেই ছবি। তোলা না পেয়ে বাড়ি ভাঙার অভিযোগ বিজেপি নেতার। দীপক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, দীপকের থেকে জানবো সরাসরি। দীপক, এহেন দাদাগিরির কারণ কি? দেখো, একেবারে গত 1 মাস ধরে তাকে ডাক পাঠিয়েছিল স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ আচার্য, তার সঙ্গে দেখা করতে হবে এবং তাকে 2 লাখ টাকা দিতে হবে বাড়ি বানাতে গেলে। কিন্তু সেই ব্যবসায়ী দিতে চায়নি 2 লাখ টাকা তোলা বিজেপি নেতাকে। তাই বিজেপি নেতা গতকাল রাত্রে দলবল নিয়ে পড়ে তার বাড়িতে চড়াও হয় এবং জেসিবি মেশিন দিয়ে পরে তার বাড়ি ভেঙে নষ্ট করে দেয়। একেবারে সকালে যখন এই দৃশ্য দেখতে পাই স্থানীয় ব্যবসায়ী যিনি বাড়ি বানাচ্ছিলেন, তারপরে তিনি প্রতিবাদ জানাতে যান যখন বিজেপি নেতার কাছে, তখন তাকে পাল্টা মিথ্যা মামলায় থানায় দিয়ে দেওয়া হয়। যদিও বিজেপি নেতা অভিজিৎ আচার্যের দাবি কি সেই ব্যবসায়ী দলবল নিয়ে তার বাড়িতে হামলা চালাতে এসেছিল, তার অফিসে হামলা চালাতে এসেছিল, তার কর্মীকে মারধর করেছে, তার হাতে আগ্নেয়াস্ত্র ছিল, তাই কিন্তু পুলিশ দেখতে পেয়েছে এবং হাতে নাতে তাকে গ্রেপ্তার করেছে। কোনো তোলাবাজির ঘটনা ঘটেনি, কোনো তোলাবাজি চাওয়া হয়নি ওই বাড়ি মালিকের কাছে। যদিও বাড়ি মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ এবং বিপক্ষে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যেইভাবে আজকে এই ঘটনা সামনে এসছে শিল্পাঞ্চলে, যে স্বাভাবিকভাবে রাজনৈতিক একটা রং চাড়া শুরু হয়েছে। কি তৃণমূল বারবারই অভিযোগ করছিল যে বিজেপির বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযোগ প্রমাণিত হচ্ছে এইখানে। বেশ বেশ, অভিযোগকারী কি বলছেন শোনাবো আপনাদের। বাপ্পা আচারের সাথে আমার হাজব্যান্ডের রাতে ঝামেলা হয়েছিল, কিছু টাকা পয়সা চাইছিল খরচার জন্য 2 লাখ টাকা। আমার হাজব্যান্ডকে কালকে রাতে ফোন করে ডেকেছে, ওইখানে আমার হাজব্যান্ডের সাথে মারধর করেছে, তারপরে ওকে অ্যারেস্ট করিয়েছে থানায়। তারপরে আমার বাড়িতে এসে ধাক্কা ধুকি দিয়েছে, বাড়িতে ঢুকবার চেষ্টা করেছে, গালাগালি দিয়েছে। তারপরে আমরা যেখানে নতুন বাড়ি করছিলাম সেটা জেসিপি দিয়ে পুরো ভাঙচুর করে দিয়েছে। আর যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ অভিজিৎ আচার্য ওরফে বাপ্পা, কি বলছেন শোনাবো। রাত্রে আমাদের এখানে অক্সিজেন চলছিল, পবন সিং বলে এক দুষ্কৃতী আমার অফিসে ঢুকে আমার নাম নিয়ে গালাগালি করে কোথায় না হলে বেটা গুলি মেরে দেবো। তখন এরা ওকে ঠেলে কোনো রকমে বার করার সময় ও রিভলভারের বাট দিয়ে আমার যে ম্যানেজার কাজল বল তার চোখের এখানে মারে। তখন কোনো রকমে বাইরে ঠেলে মেন গেট লক করে এবং সেই মুহূর্তে পুলিশ এসে তাকে রেড হ্যান্ডে তুলে দিল। কারা কে ভেঙেছে না ভেঙেছে সেটাকে আমার সাথে জড়িয়ে আমাকে বদনাম করার চেষ্টা করেছে। চণ্ডীপুরে বীমা এজেন্ট খুনে চাঞ্চল্য, পাওনা আদায়ে খুন। যা জানা যাচ্ছে, চণ্ডীপুরে বীমা এজেন্ট খুনে রীতিমতো চাঞ্চল্য, পাওনা আদায়ে গিয়ে খুন।
এবং বিমা এজেন্টকে খুন করে দেহ লোপাট। সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সুজিতের থেকে একটু জানবো। সুজিত, পুলিশের প্রাথমিক তদন্তে কি জানা যাচ্ছে, কে বা কারা জড়িত এই খুনের পেছনে? মৃতের স্ত্রী কি বলছেন, আমরা যাবো সুজিতের কাছে, কিন্তু তার আগে একবার শুনে নি মৃতের স্ত্রী কি বলছেন। টাকা আনলো, তবে এই ভেবে চলে গেল। সেও ফোন করে বলছে, আমি শুনছি। আরে যে এই রকমের কেস হবে তো আমি জানি না। আমরা যখন যাই সেখানে কিছু নেই, শুধু রক্তারক্তি। বাড়ির লোক দেখলো না বডি, আর বডি চলে গেল তার হসপিটালে। আবারও যাব প্রতিনিধি সুজিতের কাছে। সুজিত, পুলিশের প্রাথমিক তদন্তে কি জানা যাচ্ছে, কে বা কারা রয়েছে এই খুনের নেপথ্যে? তখন এখনই যেটা পুলিশ যেটা জানতে পেরেছে প্রাথমিকভাবে যে দেনাদার অর্থাৎ পাওনাদারকে খুন করা হয়েছে এবং সেখানে বিমা এজেন্ট যিনি টাকা পেতেন, যার কাছে গিয়েছিলেন, তিনিই খুন করেছেন। এবং খুন করা শুধু নয়, দেহ লোপাট করতে কিন্তু একেবারে ফিল্মি কায়দায় তাকে খুন করে তাকে বস্তাবন্দি করা হয়েছিল। এবং এই যে বিষয়, সেই বিষয়টা কিন্তু বাড়ির লোকজন আজ করে পুলিশকে জানায়। কেন না, টাকা পান, টাকা চেয়ে যখন ফোন করেন তখন কিন্তু গৌতম জানাকে উপরে রীতিমতো ক্ষোভ জানাচ্ছিলেন, ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন দেনাদার। এবং সেখানে কিনা তিনি টাকা দেবেন বলে যে ডাকলেও গিয়ে কিন্তু টেলিফোন যখন বন্ধ দেখলেন, তারপর থেকে কিন্তু সন্দেহ বাড়তে থাকে। পুলিশকে জানানো হয়, কিন্তু পুলিশের উপরও আবার ক্ষোভ বাড়ছে। কারণ পুলিশ যায়, গিয়ে দেহ যেটা বস্তাবন্দি দেহ যখন উদ্ধার করে তার মৃতদেহ, সেটাকে নিয়ে কিন্তু বাড়ির লোকদেরকে না জানিয়ে মোটর বাইকে চাপিয়ে ভিলেজ পুলিশ তারা নিয়ে গেছে। এটা নিয়েও ক্ষোভ উঠছে। কিন্তু পুলিশের তদন্তে যেটা সামনে আসছে, পুলিশ এখন সামনে কিছু না বললেও যেটা প্রাথমিকভাবে জানতে পারছে যে এই যে টাকা দিতে না পেরে তার সঙ্গে যখন বচসা হয়, উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং তখনই কিন্তু তাকে মেরে খুন করা হয়, এমনটাই কিন্তু উঠে আসছে তথ্য। এবং সেখানেই মানুষের অভিযোগ, পুলিশ কেন বাড়ির লোককে না জানিয়ে মৃতদেহ নিয়ে গেল। এইসব কথা যখন উঠছে তখন তদন্তে নেবে পুলিশ চাইছে যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে আরো বিষয়টি জানার, যে একা নাকি আরো কেউ ছিল এই খুনের সঙ্গে। এবং গোটা ঘটনা একবারে রোমহর্ষক এবং যেটা কিনা দেখা যায় সিনেমায়, ফিল্মে দেখা যায়, সেটাই আজকে প্রিয়াঙ্কা দেখা গেল। আশেপাশে কোনো লোক জানলো না, কি করে পুলিশ আগে জানলো? হয় উনি ডাইরেক্ট করেছে, তাহলে কোনো লোক আছে ওদের যে আগে পুলিশে খবর দিয়েছে, যাতে পুলিশ ধরলে কিছু হবে না, পাবলিক ধরলে কিছু মারামারি হয়। এটা চাই আমাদের পুলিশের কাছে সঠিক বিচার হোক। সামনেই লোকসভা নির্বাচন, আর ঠিক তার আগেই বোলপুরে ফিরলেন অনুব্রত। সিউড়ির পর বোলপুরেও অনুব্রতর পোস্টার, শহরের বিভিন্ন তোরণে জেলা সভাপতির ছবি। ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, ইন্দ্রজিতের কাছে একটু যাব সরাসরি। ইন্দ্রজিৎ, সেই ছবি আমরা দেখলাম যে শহরের বিভিন্ন তোরণে জেলা সভাপতির ছবি, অনুব্রতহীন বীরভূমে কিন্তু অনুব্রত ছবি রয়েছে। সাধারণ মানুষের উচ্ছ্বাস কতটা দেখছো এই পোস্টারের পর? দেখো, সাধারণ মানুষ যেটা বলছে যে অনুব্রত মণ্ডলের যে ছবি, সে ছবি কিন্তু তৃণমূলের যে ফ্লেক্স বা ফেস্টুন বা রাস্তার মধ্যে যে মূল রাস্তাগুলি রয়েছে বোলপুরে, সে মূল রাস্তার তোরণে কিন্তু ফিরিয়ে আনা হয়েছে। সাধারণ মানুষ যেটা জানাচ্ছে যে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরেই মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে তৃণমূলের সমস্ত কিছু তোরণ থেকে কিন্তু আস্তে আস্তে মুছে ফেলা হয়েছিল। তোরণ, ফ্লেক্স, কোনো কিছুতে অনুব্রত মণ্ডলের ছবি ছিল না। কিন্তু আবারও এই কোর কমিটি পরিবর্তনের পরই কেন অনুব্রতকে ফিরিয়ে আনা হলো, সেটা সাধারণ মানুষ হতবাক। সাধারণ মানুষ যেটা জানাচ্ছে, সামনে যে নির্বাচন রয়েছে, অর্থাৎ লোকসভা নির্বাচন, বীরভূমে যে 2টো সিট, সেই 2টো সিটের কি বৈতরণী, অর্থাৎ তৃণমূল বৈতরণী পার করার জন্যেই কি অনুব্রত মণ্ডলকে সামনে রেখে লড়াই করার চেষ্টা করছে? আর তার জন্যই কি অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে সেই ফ্লেক্স তৈরি করা হয়েছে এবং সেই তোরণে লাগানো হয়েছে। পাশাপাশি জেলার যে কোর কমিটি যে 5 জন সদস্য, তাদেরও ছবি দেওয়া রয়েছে ওই তোরণে। বিরোধীরাও একই দাবি করছে যে জেলাতে অনুব্রতর মুখ ছাড়া তৃণমূলে আর কিছুই নেই। তার জন্যই অনুব্রত মণ্ডলকে সামনে রেখে এই লোকসভা নির্বাচনকে তারা পার করতে চাইছে। আর তার জন্যই যে মুছে ফেলা হয়েছিল অনুব্রতকে, আবারও বীরভূম জেলায় অনুব্রতকে ফিরিয়ে আনা হলো। সর্বোপরি অনুব্রত মণ্ডলের যে বাড়ি বোলপুর শহরে, সে বোলপুর শহরেও কিন্তু অনুব্রত মণ্ডল ফিরে এলেন। বেশ, প্রিয়াঙ্কা। লোকসভা নির্বাচন খুব গুরুত্বপূর্ণ, এটাতে দেশের মানুষের ভবিষ্যৎ নির্ভর করবে। তো সেরকম একটা গুরুত্বপূর্ণ নির্বাচনে বীরভূমকে যিনি
দীর্ঘ জীবনে সংগঠনকে সাজিয়ে তুলেছেন, তো তাকে ছাড়া তো আমরা ভাবতে পারি না। স্বয়ং রাজ্যের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোর কমিটি করেছে, তো সেই কোর কমিটির ছবি থাকবে, এটাই তো স্বাভাবিক। সাধারণ মানুষের সমস্যা তুলে ধরতে গেলে, আপনাদের সমস্যা তুলে ধরতে গেলে বারবার হুমকির মুখে, হুঁশিয়ারির মুখে পড়তে হয় নিউজ 18 বাংলার প্রতিনিধিকে। বসিরহাটের কথা বলছি আজকে। বসিরহাটে প্রমোটারের দৌরাত্ম্য দেখুন। আমাদের প্রতিনিধিকে সোনার দোকানে ডেকে নিয়ে হুমকি দিল এক প্রমোটার। শুধু তাই নয়, সব ছবিও ডিলিট করতে বাধ্য করে এই প্রমোটার। দেখুন, এই হচ্ছে রেকর্ডিং চলছে। আচ্ছা, এটা বন্ধ করো, ওটা আমার ওইটা ডিলিট করতে হবে। ডিলিট করো, আমাকে ইন্টারভিউ দেওয়ার তোমার অধিকারটা কে দিয়েছে সেটা আমার উত্তর দাও। আরে অধিকার না, আপনি বললেন যে আপনার। আচ্ছা, ওইটা রেকর্ডিংটা। অনুপম প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপমের কাছে যাব, সরাসরি একটু জানবো পুরো ঘটনাটা ঠিক কি, কি কারণে এই হুমকি এবং কেন ছবি ডিলিট করার হুঁশিয়ারি দিচ্ছেন। হ্যাঁ দেখো, এই যে বসিরহাট পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের কর্মকার পাড়া, এই কর্মকার পাড়ায় এখানে একটা পুকুর, সেই পুকুরটা কিছু প্রমোটার তারা কিনে সেই পুকুরটাকে একদম বালি দিয়ে ভরাট করে দিয়ে সেখানে প্রমোটিং করার একদম তোড়জোড় করে। এবং এই খবর কিন্তু এলাকার মানুষ কিন্তু চুপিসারে আমাকে গোপনে দেয় যাতে তাদের নাম প্রকাশ না হয়, সেটাও অনুরোধ করা হয়। এরপরে আমি সেখানে যাই, সেখানকার ছবি তুলি, সেখানকার মানুষের বক্তব্য নেই এবং তারপরে কিন্তু সেই প্রমোটারদের সঙ্গে যোগাযোগ করলে সেই প্রমোটাররা যোগাযোগ করে এবং সেই প্রমোটারদের সঙ্গে যখন সামনাসামনি হই তখন সেখানকার সোনার দোকানে আমাকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে জোরপূর্বক সেখানে আমার ছবি ডিলিট করা হয়, জোরপূর্বক একদম হুমকি দিয়ে সেই ছবি ডিলিট করা হয়। এবং তারপরেও আমি কিন্তু আজ কিন্তু আগে থেকে বুঝতে পারি যে এরকম কিছু একটা ঘটনা ঘটতে চলেছে। সেই কারণে কিন্তু আমি ছবি কিন্তু আগেই কিন্তু অন্য জায়গায় ট্রান্সফার করে ফেলি, যে কারণে কিন্তু মূল ছবি কিন্তু তারা কিন্তু কিছু করতে পারেনি। কিন্তু এখানেই কিন্তু এত ঔদ্ধত্য, একদম প্রকাশ্য, একদম পৌরসভার একদম কেন্দ্র যেখানে, সেইখানটা এরকমভাবে ঔদ্ধত্য প্রমোটারদের, এই ঔদ্ধত্য কিন্তু মানুষ কিন্তু বরদাস্ত করছে এবং পৌরসভা এখানকার যে চেয়ারম্যান, কাউন্সিলর সবাই কিন্তু এই ঔদ্ধত্য কিন্তু তাদের কিন্তু মেনে দিচ্ছে। এবং এই বিষয়ে কিন্তু আমরা কি বলছেন একবার শুনি। এই পুকুরটা আমাদের ইউজ হয় না, বহুদিন ধরে পড়ে আছে, আমরা সব পাড়ার নোংরা টোংরা ফেলে। নতুন একজন কিনেছে, এই পুকুরটা কোনো কালে ইউজ হয় না, যেগুলো ইউজ হয় সেগুলো তো সব গুছিয়ে ভরা হয়ে বাড়ি ঘরে হয়ে গেছে। এখন পাড়ায় টোটালি পুকুরই নেই। বন্ধ করছে কারা তা বলতে পারবো না, নতুন কারা কিনেছে। আর যিনি এই পুকুর কিনেছেন তিনি কি বলছেন শুনুন। কে করছে ভরা? সেটা কে করছে, কারা করছে তা আমার কাছে বলার কি আছে? কাগজ দেখাতে পারবে কেউ? আমি কিনেছি, ফালতু কথা, একদম সম্পূর্ণ ভোগাস কথা। ওটা আমার পুকুর নয়, আমি কিনেও নি, একদম মিথ্যে কথা। যদি কেউ প্রমাণ দেখাতে পারে ওটা আমি কিনেছি, তাহলে সে কত টাকা আমার সঙ্গে কম্পালসেশন চাই আমি দেবো, নাহলে আমাকে দিতে পারবে তো? মিথ্যে কথা। আর স্থানীয় কাউন্সিলর তিনি বলছেন যে ব্যবস্থা নেওয়া হবে, কি বলছেন তিনি শুনুন। ওখানে যারা জমি কিনেছে তাদেরকে আমি কাউকে জানি না যে কারা জমি কিনেছে বা প্রমোটারিং হচ্ছে কিনা সেটাও আমি জানি না, কিন্তু ওর জমিটা যে হস্তান্তর হয়েছে এটুকু শুনেছি। এই মুহূর্তে বন্ধ করা আছে, বন্ধ আছে। আমরা যখন ছবি তুলতে যাই জোরপূর্বক রীতিমতো আমার ছবি ডিলিট করা হয়েছে। বিষয়টা হলো যদি এটা করে তাহলে তো ভুলই করেছে। আমি আপাতত জানি না যে জমির মালিক কারা। যদি সেরকম কিছু হয় অবশ্যই আপনাকে আমি একটাই কথা বলবো যে আপনার সাথে আমি আছি। দেখলেন তো বসিরহাটে প্রমোটারদের দৌরাত্ম্য, সেখানেও পুকুর ভরাটের খবর আমরা দেখাই। এবার আপনাদের আরও একটি পুকুর ভরাটের খবর দেখাবো, তবে এটি কিন্তু প্রধানের অনুমতিতে পুকুর ভরাট। ঝাড়গ্রামের ছবি, ঝাড়গ্রামের চন্দ্রী গ্রামে অবাক কাণ্ড। আমি ওখানে এসেছি, ওটা করে নিয়ে যাচ্ছি। প্রধানের অনুমতিতে পুকুর ভরাট কিভাবে সম্ভব? রাজু প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, রাজু থেকে একটু জানি। রাজু, দেখো প্রথমেই বলবো এই পুকুরটি ভরাট করা হচ্ছিল প্রধানের অনুমতি দিতে, কিন্তু সেই খবরটি গিয়ে পৌঁছেছিল ঝাড়গ্রামের জেলা এরিয়ার কাছে এবং সেই খবর পাওয়ার পরেই তিনি তড়িঘড়ি সেখানে গিয়ে গোটা বিষয়ের তদন্ত করেন এবং পুকুর ভরাটটি আটকে ফেলেন এবং সেখানে যে সমস্ত গাড়ি বা যে সরঞ্জাম লাগানো হয়েছিল এই পুকুরকে ভরাট করার জন্য তাও আটক করা হয়েছে। মূলত যেখানে জলাশয় ভরাট, বিভিন্ন জায়গায় প্রমোটারির দাদাগিরি চলছে
সে জায়গায় এখানে ছবিটা একদমই অন্যরকম। জেলা প্রশাসনের যে আধিকারিকরা রয়েছেন তারা তড়িঘড়ি সেই খবর পেয়েই সেখানে পৌঁছন এবং সেই পুকুর ভরাট আটকেছেন। ইতিমধ্যে যেখানে প্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে প্রধান অনুমতি দিয়েছে, সেক্ষেত্রে প্রধান কি কারণে এই জলাশয়ে ভরাট করার অনুমতি দিল তা নিয়েও যেরকম জেলা প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এবং গোটা বিষয়ে তদন্ত করার কথা বলা হয়েছিল। ঠিক তেমনই আবার পাশাপাশি ঝাড়গ্রাম জেলায় যে সমস্ত জলাশয় ভরাট বা যে জমির দখলদারি চলছে তারও উপযুক্ত ব্যবস্থা এবং সেখানে সঠিকভাবে পৌঁছে গিয়ে সেই সমস্ত জমির যে লেনদেন বা যে সমস্ত জমির দখলদারি হচ্ছে তারও ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন জেলা প্রশাসনের এডিএম এলআরও। বেশ বেশ। আর কাজ বন্ধ করে প্রশাসনকে খবর দেয় স্থানীয়রা, কি বলছেন স্থানীয় বাসিন্দারা শুনুন। পুকুরটা আমরা ভাতাতে দিব না, আর এখানে কিছু কারখানা করতে দিব না। পুকুরটা আমাদের গ্রামের পাশে আছে, আমরা অনেক কিছু আমরা করতে পারতেছিলাম, কাপড় কাচাকাচি, বাচ্চাগুলো স্নান, সবাই তো আমরা স্নান করতেছিলাম, আমরা করতে দিব না। ভরাট গত প্রায় 3 মাসের আগে থেকে চলছিল। আপনারা জানিয়েছিলেন প্রশাসন? হ্যাঁ, আমরা প্রশাসনকে জানিয়েছি, দরখাস্ত দিয়েছি, বিডিওকে দিয়েছি, বিএলআরওকেও দিয়েছি। এডিআই এলআরও অফিসারে চলে এসেছেন এবং কিছু গাড়ি বাজেয়াপ্ত করেছেন। এখানে কি জন্য ভরাট হচ্ছে, কেন মাটি খনন করা হচ্ছে? না, কোনো সরকারি প্রজেক্ট এখানে হয়নি। যে ওই পুকুরটাতে হয়েছে এটা পুরোটা ব্যাংক লোনে করা হয়েছিল। ব্যাংক লোন শোধ করার পর জমির কাগজ বের করেছে। জলাশয় হিসাবে কোথাও কোনো উল্লেখ নেই, এখনো দায়ী। এখানে শিল্প করব, তার জন্য পঞ্চায়েতের পারমিশন যা করার সব করেছি। জলাশয় বন্ধ করা যায় না, 5 কাঠা বা তার বেশি হলে তো করাই যায় না। এছাড়া যদি ক্লাসিফিকেশন জলাশয় নাও থাকে, কিন্তু কোনো জমিতে যদি বছরে 6 মাসের বেশি জল থাকে এবং সেটা নিচু হয়, সেই জমিরও চরিত্র বদল করা যায় না। খবর পাওয়া মাত্রই আমরা এসেছি। এছাড়া শুধু এটা না, এসে বন্ধ তো করেইছি এবং এটা রেস্টোরেশন যাতে করা যায় সেটা তদন্ত করে দেখি যে কি কাগজপত্র আছে, সেটার ব্যবস্থা আমরা করবই। আর এবার আমরা নজর রাখবো অশোকনগরের দিকে। অশোকনগরে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল, গার্ডওয়াল তৈরি নিয়ে সংঘর্ষ, আর তাই নিয়েই অশোকনগরে একেবারে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। দেখুন সেই ছবি, গার্ডওয়াল তৈরি নিয়ে সংঘর্ষ। এই ছবি অশোকনগরের ছবি, যেখানে গার্ডওয়াল তৈরি নিয়ে মারপিট। আমি কি বলে তখন থেকে বলছি একটা করে মাল ওঠেনি, এই এখন গন্ডগোল শুনতেই জন্য তোমরা তোর মতন কাজ কর। মদ খেয়ে চমকাচ্ছ। জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, জিয়াউলের কাছে একবার যাই সরাসরি। জিয়াউল, একেবারে অশোকনগরে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল আমরা দেখছি গার্ডওয়াল নিয়ে। তা মানে সমস্যা কি শুধু এখান থেকে, নাকি পুরনো সমস্যা রয়েছে? কোন গোষ্ঠীর সঙ্গে কোন গোষ্ঠীর এই সূত্রপাত? একদম দেখো, অশোকনগরের দিগড়া মালিকবিড়িয়া গ্রাম পঞ্চায়েতের ট্যাংরা এলাকায় একটি পুকুরে সরকারি গার্ডওয়াল হচ্ছিল এবং সেই সরকারি গার্ডওয়াল করছিলেন পঞ্চায়েত সদস্যের, তিনি দেখভাল করছিলেন। হঠাৎ সেখানে গ্রাম সদস্য যারা গ্রামের গ্রাম সভা রয়েছে সেখানকার বেশ কয়েকজন গ্রাম সভার নেতা তারা সেখানে যায়। কেন গার্ডওয়াল তৈরি হচ্ছে তাদেরকে কেন জানানো হয়নি তা নিয়েই মূলত প্রথমে বাগবিতণ্ডা, তারপরে হাতাহাতি এবং সেই ঘটনায় পঞ্চায়েত সদস্য সহ প্রায় 3 জন গুরুতর জখম, তাদেরকে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হচ্ছে। মূলত যেটা এই গ্রাম সভার সদস্যদের স্পষ্ট দাবি যে পঞ্চায়েত সদস্য নাকি কোনো কিছু যারা পঞ্চায়েত থেকে সুযোগ সুবিধা সেগুলো কিছুই কাউকে দেওয়া হয় না এবং যে সমস্ত সরকারি কাজ হচ্ছে সেগুলো গ্রাম সভার সদস্যদেরকে জানানো হচ্ছে না। ফলে তার জন্যই তারা সেখানে দেখতে গেছিলেন এবং তারা কিভাবে কাজ হচ্ছে সেটা দেখতে গেছিলেন। কিন্তু অন্যদিকে পঞ্চায়েত সদস্যের স্পষ্ট দাবি যে এই গ্রাম সভার সদস্যরা তারা এখানে তোলাবাজি করতে এসেছিল, তার প্রতিবাদ করে, তার জন্যই তাদেরকে বেধড়ক মারধর করে। কিন্তু উল্টো দিকে গ্রাম সভা সদস্যদের স্পষ্ট দাবি যে তারা কোনো রকম ভাবে দুর্নীতি করতে, তোলাবাজি করতে যায়নি, সবটা জানতে চেয়েছিল কত টাকা এসেছিল, কি কি কাজ হচ্ছে, তাদেরকে না জানিয়ে কেন পঞ্চায়েতের কাজ হচ্ছে। এই নিয়ে প্রথমে বাগবিতণ্ডা, তারপরে হাতাহাতি। এই ঘটনায় প্রায় 50 সদস্য সহ প্রায় 3 জন গুরুতর জখম, তাদেরকে বারাসাত হাসপাতালে ভর্তি করা হচ্ছে। ইতিমধ্যেই এই গ্রাম সভা সদস্যদের নামে অশোকনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। এখন দেখার বিষয় পুলিশ কোনো ব্যবস্থা নেয় কিনা। বেশ, আমাকে ফেলে দিয়ে ছেলেটা দিকে আমি কি করেছিল যে কাজ বন্ধ হবে কেন, এটা আমাদের নিজেদের কাজ আর সবই জাতি গোষ্ঠীর কাজ। হ্যাঁ, এই করতে করতে মারপিট শুরু হয়ে গেল, আমার হাঁটুতে লেগেছে। কাজের সাইডে আসলে বাবার উপরে চড়া হয়, আমরা 2 ভাই ছিলাম,
কোন দলই করে? টিএফসি দলই কম বেশি করে। আপনারাও তৃণমূল? আমরাও টিএফসি করি। যারা আমার এরকম করে সব জারি করছে। এখানে গার্ডওয়াল করছেন, সবই ভালো, কিন্তু আপনি আমাদেরকে জানাননি কেন? ওনার ছেলে, ছোট ছেলে ছুটে আসলো, এসে আমার বাবা পাশে ছিল, বাবাকে গলা ধাক্কা দিয়ে বলছে এই মুস্তান এনে সব মার্ডার করে দেবো। মারধরের কোনো ঘটনা ঘটেনি। ওনার ছোট ছেলে মারতে এসেছিল আমার বাবাকে, সেটা ঠেলাঠেলি হতে হতে ওনার বাবা পড়ে গেছিল। যে কোনো কাজ হয় কাউকে জানায় না এবং সংসদকেও বলে না। পুকুর ভরাটের ছবি আপনাদেরকে দেখিয়েছি, এবার আপনাদেরকে দেখাবো গাছ পাচারের ছবি। একেবারে দিনে দুপুরে, দিনের বেলাতেই দেখুন, দিনের আলোতেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে গাছ কেটে নদীতে ভাসিয়ে পাচার হচ্ছে। দেখুন কিভাবে পাচার হচ্ছে সেই ছবি। 31C জাতীয় সড়কের কাছে ডিমা নদী দিয়ে এভাবেই দিনের পর দিন গাছ কেটে পাচার হচ্ছে। রাজকুমার প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, রাজকুমারের কাছে যাব সরাসরি। রাজকুমার, যে ছবি আমরা দেখছি একেবারে দিনের আলোতে গাছ কেটে পাচার হচ্ছে, প্রশ্ন উঠছে বনকর্মীদের টহলদারি কোথায়? একদমই প্রিয়াঙ্কা, দেখো এই ছবি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর ছবি। তার কারণ হচ্ছে কোনো রাতের অন্ধকারে নয়, একেবারে দিনের আলোতে প্রকাশ্যে গাছ কেটে গোটা গাছ নদীতে পাচার হচ্ছে। সম্প্রতি কিন্তু বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে একটি রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ক্যামেরা বন্দী হয় এবং তারপরেই বন দপ্তর দাবি করে যে জঙ্গলের নিরাপত্তা ব্যবস্থা আকোশাটো করা হয়েছে। কিন্তু এই ছবি কিন্তু সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। তার কারণ যেখানে দিনের আলোতে প্রকাশ্যে এভাবে গাছ কেটে একেবারে নদী পথে পাচার করা হয়, সেখানে কোথায় টহলদারি বন দপ্তরের বা রয়্যাল বেঙ্গল টাইগারের নিরাপত্তাই বা কতটুকু? এই সমস্ত নানান প্রশ্ন কিন্তু উঠে গেছে। যদিও বন দপ্তরের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে, টহলদারি বাড়ানো হয়েছে বলে দাবি করা হয়েছে। একেবারে প্রশ্নের মুখে বক্সার নিরাপত্তা, এডিএফও কি বলছেন শোনাবো আপনাদের। যে রেঞ্জে হয়েছে ব্যাপারটা, তো ওনাদের রেঞ্জ অফিসারকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি। ওনারা আজকেই সন্ধ্যেবেলায় যে মানে জঙ্গলের ভিতরে খতিয়ে দেখবেন যে কোথায় কি ফেলিং হয়েছে কি না হয়েছে, এবং লিড পাওয়া যায় যে কারা করেছেন। তো গ্রামের দিকে আমরা একটা স্ক্যানিং করে নিচ্ছি, করে যা উপযুক্ত ব্যবস্থা সেটা আমরা নেব। আর এবার আমরা একটু নজর রাখবো চাপাডাঙ্গা বাস স্ট্যান্ডের দিকে। সেখানে একেবারে মিছিল অবরোধে উত্তপ্ত এক পরিস্থিতি। দেখুন সেই ছবি, উত্তপ্ত চাপাডাঙ্গা বাস স্ট্যান্ড। রানা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, রানার কাছে যাব সরাসরি। রানা, আমরা তো দেখলাম একেবারে চাপাডাঙ্গা বাস স্ট্যান্ড উত্তপ্ত এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে পর্যন্ত আসতে হয়, কিন্তু কি কারণে এই মিছিল, এই অবরোধ? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো এই যে চাপাডাঙ্গা বাস স্ট্যান্ড যে এলাকায়, সেখানে তৈরি হচ্ছে মানে ফ্লাইওভারের কাজ। তোমাকে জানিয়ে রাখি যে কলকাতা থেকে আরামবাগ হয়ে বাঁকুড়া এবং পুরুলিয়া যাওয়ার একটাই কিন্তু জাতীয় সড়ক, তোমার রাজ্য সড়ক, সেই রাস্তায় কিন্তু ফ্লাইওভারের কাজ হচ্ছে। যেহেতু দুটি রাস্তা, অর্থাৎ কলকাতা থেকে একটি মানে বৈদ্যবাড়ি তারকেশ্বর রোড হয়ে যাচ্ছে চাপাডাঙ্গা, আরেকটি আসছে ডানকুনি মানে কালীপুর হয়ে চাপাডাঙ্গা হয়ে চলে যাচ্ছে আরামবাগে বাঁকুড়া পুরুলিয়া। এই রাজ্য সড়কের ওপরই কিন্তু একটি ফ্লাইওভার তৈরি হয়েছে। সেখানে দীর্ঘদিন ধরে, যখন ফ্লাইওভার তৈরি হওয়ার আগে দীর্ঘদিন ধরে প্রচুর দোকানদার তারা কিন্তু ব্যবসা করে খাচ্ছিল রাস্তার ফুটপাতের পাশে দোকান করে। কিন্তু প্রায় 365 জনের মতন তারা দোকানদার, তাদেরকে উচ্ছেদ করা দেওয়া হয়েছে এই ফ্লাইওভার নির্মাণ করার সময়। তাদের তখন নোটিশ দিয়ে জানানো হয়েছিল যে ফ্লাইওভার তৈরি হয়ে যাওয়ার পর তাদের পরবর্তীতে পর্যায়ে মানে ধাপে ধাপে তাদেরকে জায়গা দেওয়া হবে, তাদের পুনর্বাসন দেওয়া হবে। কিন্তু এই নিয়ে কিন্তু জাতীয় রাজ্য সড়কে পিডব্লিউডি যাদের আওতায়, তাদের আজকে বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকে পিডব্লিউডি আধিকারিক না আসার পরেই কিন্তু বিক্ষোভ ফেটে পড়ে। স্থানীয় যারা ব্যবসায়ী তারা কিন্তু এতে তোমার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি হচ্ছে আমাদের যেভাবে পুনর্বাসন দেবার নাম করে আমাদের উচ্ছেদ করা হয়েছে, আমাদের যেন অতি মানে দ্রুত যেন সেই আমাদের মানে দেওয়া হয়, দোকানঘর দেওয়া হয়। বেশ, এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম প্রমোটারের হুমকি সাংবাদিকদের, আর এবার আপনাদের দেখাবো ছবি করায় সাংবাদিকদের হুমকি দিচ্ছেন কে
তৃণমূল নেতা। গোঘাটের বেঙ্গাই পঞ্চায়েতের ঘটনায় রীতিমতো উত্তেজনা, হুমকির মুখে সাংবাদিক। কিন্তু কেন জানি প্রতিনিধি বাপন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বাপন, ঠিক কি কারণে এই হুমকি? দেখো, গোঘাটের বেঙ্গাই পঞ্চায়েতের খাটুল থেকে সামন্ত রোড, এই দীর্ঘ 4 কিলোমিটার রাস্তা, এই রাস্তায় কিন্তু জেলা পরিষদ থেকে বরাদ পাই পথশ্রী প্রকল্পের রাস্তার জন্য। সেই রাস্তায় সেই মতো কিন্তু মোরাম বোল্ডার বা অন্যান্য যে কাজ, সেই রাস্তার কাজও শুরু হয়ে যায়। কিন্তু যেটা অভিযোগ এলাকার মানুষের, সেই এলাকার কাজ কিন্তু 4 কিলোমিটার হলেও যেটা বোর্ডে লেখা সেই 4 কিলোমিটার রাস্তা কিন্তু কাজ হচ্ছে না, উল্টে পরিবর্তন হয়ে যাচ্ছে, অন্য রাস্তায় সেই কাজ হচ্ছে। সেই অভিযোগ করেই কিন্তু এলাকার মানুষ ক্ষোভ দেখায় এবং বিক্ষোভ দেখায়, তারা কাজ বন্ধ করে দেয়। সেই খবর সংগ্রহ করতে গেলেই কিন্তু তৃণমূল নেতা তারা কিন্তু ওখানে উপস্থিত হয় এবং তারা কিন্তু সাংবাদিকদের বাধা দেয়, তারা ছবি করতে দেয়া যাবে না, এমনটাই তারা হুঁশিয়ারি দেয়। যদিও এই ঘটনায় কিন্তু ওই এলাকার মানুষ তারাও কিন্তু জোটবদ্ধ হয়, তারা সব জানিয়ে দেন যে যতক্ষণ না তাদের যে বোর্ড যেটা লেখা আছে সেই বোর্ড অনুযায়ী তাদের কাজ না হলে তারা কিন্তু এই কাজ হতে দেবেন না, তারা কিন্তু কাজ বন্ধই রাখবেন। আর এবার আপনাদের দেখাবো হাতির তাণ্ডবের ছবি, বিষ্ণুপুরের ছবি, যেখানে চাষের জমিতে রাতভর হাতির তাণ্ডব, মাথায় হাত আলু চাষিদের। পাঞ্চেত বন বিভাগের বাঁকাদহ রেঞ্জের ঘটনা, যেখানে কৃষকদের অভিযোগ রাতে 20 থেকে 25টি হাতির দল তাণ্ডব চালায়। দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, দেবব্রতর কাছে যাব সরাসরি। দেবব্রত, এই ঘটনার পর তো আলু চাষ করে একেবারে বিপাকে কৃষকরা, সেক্ষেত্রে বন দফতরের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি? একেবারে প্রিয়াঙ্কা, দেখো, বন দপ্তর যেমনটাই জানাচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে। তার আগে কিন্তু কৃষকদের বারংবার এই একই অবস্থা হচ্ছে। কৃষকরা যেমনটাই জানাচ্ছেন যে আলু যখন চাষ করেছিলেন তখন অকাল বৃষ্টিতে বিঘার পর বিঘা আলু জমি নষ্ট হয়ে গিয়েছিল। সেই কষ্ট দুঃখ ভুলে তারা পুনরায় কিন্তু আলু চাষ করেছিলেন, আবার মহাজনের কাছে ঋণ নিয়ে, বউয়ের গয়না বন্ধক দিয়ে, এভাবেই কিন্তু চাষ করেছিলেন। কিছুদিনের মধ্যে হয়তো তারা এই আলু ঘরে তুলবেন, তার আগে হাতির তাণ্ডবে একেবারেই বিঘার পর বিঘা আলু জমি লন্ডভন্ড হয়ে গেল। তারা জানাচ্ছেন যে প্রতি বছর এইভাবে হাতির হানায় তারা বিপর্যস্ত হয়, যে কারণেই কিন্তু তারা প্রত্যেকবারই বন দপ্তরে যান, কিন্তু যে নির্দিষ্ট পরিমাণে ক্ষতিপূরণ পাওয়ার কথা সেই ক্ষতিপূরণ পান না, এমনটাই অভিযোগ কৃষকদের। অন্যদিকে বন দপ্তর যেমনটাই জানাচ্ছে যে প্রত্যেক কৃষককে ক্ষতিপূরণ দেওয়া হবে, যারা ক্ষতিপূরণ পান না তারা লোকাল যে রেঞ্জ অফিস রয়েছে, অর্থাৎ বাঁকাদহ রেঞ্জ অফিস, সেখানে যোগাযোগ করলে অবশ্যই ক্ষতিপূরণ পাবে। প্রিয়াঙ্কা, ক্ষতিপূরণের আশ্বাস। বেশ, আর এবার নজর রাখবো এক মর্মান্তিক পথ দুর্ঘটনার খবরে। জামালপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত একজন, আশঙ্কাজনক আরো 2 জন। আর এই ঘটনার পরেই প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয়রা। সিসি ক্যামেরার ফুটেজে দেখুন সেই ছবি। একেবারে হাড় হিম করা সেই ছবি দেখুন। সিসি ক্যামেরার ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে কিভাবে ঘটে এই মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রতিনিধি শরদিন্দু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, শরদিন্দুর কাছে যাব সরাসরি। শরদিন্দু, এই দুর্ঘটনার পরেই তো সিভিক ভলেন্টিয়ার মোতায়েনের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। এই যে এই রোড কতটা বিপজ্জনক, কেন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? দেখো, পাশেই 19 নম্বর জাতীয় সড়ক, আর সেই সড়কের পাশেই এই কেরিলি মোড় জামালপুরের। ফলে এলাকার বাসিন্দাদের বক্তব্য যে জাতীয় সড়ক থেকে বিভিন্ন ট্রাক নেমেই তার দ্রুত গতিতে ছুটতে থাকে, তার ফলে বারে বারেই এই দুর্ঘটনা ঘটছে এবং আজকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। তাই তাদের বক্তব্য যে গাড়ির গতি নিয়ন্ত্রণে যেমন হাম্প বসানো দরকার, ঠিক তেমনি রাস্তার মোড়ে মোড়ে সিভিক ভলেন্টিয়ারও মোতায়েন করা হোক। পুলিশের পক্ষ থেকে এই যে কি করে এই দুর্ঘটনা ঘটলো তার জন্য সিসিটিভি ফুটেজ দেখা হয়েছে এবং তাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মোটরসাইকেল আরোহীকে চাপা দেয় এবং তারপরে একটি বাড়িতে ঢুকে পড়ে। এখন পুলিশ কি উদ্যোগ নেয়, কি ব্যবস্থা নেয় সেটাই দেখার। ভারত জোড়ো ন্যায় যাত্রায় বঙ্গ সফরে রাহুল গান্ধী, আর রাহুল গান্ধী সফরে বিশেষ ছানাবড়া। এই ছানাবড়াকে কেন বিশেষ বলছি জানবো। প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, এই ছানাবড়ার বিশেষত্ব ঠিক কি?
দেখো, রাহুল গান্ধী আসছেন বৃহস্পতিবার তোমার মুর্শিদাবাদ জেলা সফরে ভরতনাই যাত্রাতে, এবং এই যে অরুণ দাস বহরমপুর টেক্সটাইল মোড়ে, এর আগেও কিন্তু রাহুল গান্ধী যখন এসেছিলেন 2009 এবং 2014 সালে, তখন দুবার তিনি এই দোকানে ছানা বড়া খেয়ে প্রচণ্ড সুনাম করেছিলেন এবং খুশি হয়েছিলেন। সেই কারণে যে দোকানদার সেই চাইছেন যে এবারে যখন তার দোকানের সামনে দিয়ে ভরতনাই যাত্রা যাবেন এবং রাহুল গান্ধী যাবেন, তাকে একটা ছানা বড়া খাওয়ানোর তার খুব ইচ্ছা এবং উপহার দেওয়া। সেই কারণে কিন্তু ইতিমধ্যেই 8 কিলো ওজনের এই ছানা বড়া কিন্তু তৈরি হচ্ছে, এবং সেটা কিন্তু অদিত চৌধুরীর মাধ্যমে তার হাতে, রাহুল গান্ধীর হাতে পৌঁছানো তার খুবই ইচ্ছা, এবং ইতিমধ্যে কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবং 8 কেজি ছানা বড়া একেবারে তৈরি রাহুল গান্ধীর জন্য। ওয়েদার ফোরকাস্ট ছিলই, আর সেই মতোই মঙ্গলবার বৃষ্টিতে ভিজলো শৈল শহর। কনকনে ঠান্ডা পাহাড়ে, সেখানেই বৃষ্টিতে ভিজলো শৈল শহর। পার্থ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থর কাছে যাই সরাসরি। পার্থ, একদিকে কনকনে ঠান্ডা, অন্যদিকে বৃষ্টি, পরতে পরতে কতটা উপভোগ করলেন পর্যটকরা? দেখো, একেবারেই তাই। কারণ সকাল থেকে কিন্তু দার্জিলিংয়ের তাপমাত্রা অনেকটাই নেমে এসেছিল এবং সকাল থেকে আকাশ ছিল মেঘলা, এবং প্রত্যাশা মতোই যে হাওয়া অফিস যে পূর্বাভাস দিয়েছিল সেই মতোই কিন্তু দুপুরের পর থেকে ভিজতে শুরু করে শৈল শহর, দার্জিলিং থেকে কালিম্পং সর্বত্রই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়, এবং তার জেরে তাপমাত্রা আরও খানিকটা নামে। এই মুহূর্তে এখানে দার্জিলিংয়ের তাপমাত্রা রয়েছে 3 ডিগ্রির কাছাকাছি, সেখানে সান্দাকফুতে রয়েছে 1 ডিগ্রির কাছাকাছি, এবং আর রাতেই কিন্তু সান্দাকফুতে তাপমাত্রা মাইনাসে নেমে আসবে। স্বাভাবিকভাবেই যে পর্যটকরা এই মুহূর্তে পাহাড়ে বেড়াতে এসছেন, তারা শীতের পাহাড়কে যথেষ্টই উপভোগ করছেন দাঁড়িয়ে, কেননা এখন শুধু অপেক্ষা শুধু বরফ পড়ার। কারণ ইতিমধ্যে কিন্তু শিলাবৃষ্টি হচ্ছে সান্দাকফুর নিচে, এবং স্বাভাবিকভাবে এখন যদি বরফ পড়বে সেই আশাতেই কিন্তু বুক বাঁধছেন পর্যটকেরা। বেশ, আর দুয়ারে রিপোর্টারে একেবারে শেষ করব। সমস্যা, অভিযোগ, অবরোধ, বিভিন্ন খবর তো আপনাদেরকে দেখালাম, তবে এবার একটা ভালো খবর দিয়ে শেষ করি। গড়গড়িয়ে বলতে পারে গীতার 18টি অধ্যায়, 2.5 বছরের কিরণ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, একটু জানি অর্পণের থেকে কিরণের ব্যাপারে। কিরণ, অর্পণ ঠিক কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই তীক্ষ্ণ স্মৃতিশক্তি, একেবারেই তার যে কিরণ রয়েছে, একেবারে 2.5 বছর বয়স, এবং গিনিস বুকে তিনি নাম তুলে ফেলেছেন ইতিমধ্যেই। কিন্তু এই 2.5 বছর বয়সে পড়ুয়া, এবং গীতার অধ্যায় থেকে মনীষীদের নাম একেবারে তার ঠোঁটস্থ বলা যেতেই পারে, এবং একের পর এক কিন্তু চমক দেখিয়ে দিয়েছেন বাড়ির মধ্যেই। কারণ এই 2.5 বছর বয়সে গিনিস বুকে নাম তুলে ফেললেন এই কিরণ গড়াই, যার বাড়ি অন্ডালে, দুর্গাপুরের। একেবারে কিরণের আলোয় আলোকিত অন্ডালবাসী।